যে ঘটনাটা তোমার কাছে আজকে আমি বলছি, এটা তোমার কাছে আমি ফার্স্ট রিভিল করছি। আমার মা বাবা এই ঘটনাগুলো জানে না যে এত কিছু হয়ে গেছে ওখানে। মোটামুটি তোমার ধরো অলমোস্ট আমি শুয়ে পড়েছি, হ্যাঁ, ঘুম আসছে না, ইধার ওধার করতে করতে 1টা-1.5টা অলমোস্ট আমি তন্দ্রাচ্ছন্ন, ঠিক আছে, বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। ঘরে যা যা হাওয়া আসছে সেটা কিন্তু ওয়াশরুম থেকেই পাস হয়ে আসছে। মাঝখানে ওই কাপলটি, ওরা মাঝখানে ভীষণ একটা ঝামেলা করে, সেটা একটা বিশাল বড় নিচের ফ্লোরে থাকতো। না ওই যে মেয়েটি আমার রুমমেট, হ্যাঁ, একটা আচ্ছা, মানে ছেলে আর মেয়েটা নিজেদের মধ্যে একটা ঝামেলা, হ্যাঁ, নিজেদের মধ্যে দে আর ইন দ্য সিচুয়েশনশিপ। এই দিন এটা খাওয়া যাবে না, ওই দিন আমিষ খাওয়া যাবে না, ঠিক আছে, নোংরা রেন্টে থাকবো, এই আসা যাবে না, এত রেস্ট্রিকশনস থাকে, আমি কেন থাকবো, আমি থাকতেই পারবো না। বাইরে দেখছি বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ঠিক আছে, মোবাইলে তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি, হঠাৎ করে তখন আমি ঘরে মানে মোবাইলের ইয়েতে দেখলাম তোমার 2টো মতো বাজে, 2:15 হবে আই থিঙ্ক। বাইরে প্রচুর চলাফেরার আওয়াজ, ব্যালকানিটা, ওই যে সিঁড়ি থেকে উঠে যে এল শেপের ব্যালকানি, প্রচুর চলাফেরার আওয়াজ। এবার আমি দেখছি একসাথে না 4-5 জন চললে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ হচ্ছে। এইটা আমার বিছানা, পাশেই হচ্ছে তোমাকে বলেছিলাম যে জানলাটা আছে, জানলাটার মধ্যে পর্দা দেওয়া আছে এবং আমি জানলাটা খুলেই শুতাম কারণ ভেন্টিলেশনের জন্য। আমি ভাবলাম যে পর্দাটা তুলে যদি আমি ওই সমস্ত না সিনেমাগুলো আমার কাছে মাথায় না পুরো মানে একদম রোটেট হচ্ছে যে যদি কেউ মুখটা এরকমভাবে দাঁড়িয়ে থাকে না কী হবে। চলাফেরার আওয়াজ এই করতে করতে আধ ঘন্টা হলো, চলাফেরার আওয়াজ বন্ধ হলো, বন্ধ হওয়ার পরে ডাইরেক্ট দরজায় নক। প্রথম রাত হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না, আর এই বাড়ি থেকে আমাকে যে কোনো মুহূর্তে বেরোতে হবে। তো আমি ঘর খোঁজা শুরু করে দিয়েছি। তখন একটা হঠাৎ করে বিশাল বড় একটা আওয়াজ কিচেন থেকে। এবার ঘুম থেকে হঠাৎ করে যদি অত একটা ধাম করে একটা আওয়াজ হয়, তো নর্মালি আমি লিটারালি এরকমভাবে আমি চোখটা খুলেছি এবং চোখটা খোলার পর তুমি সিরিয়াসলি তুমি বিশ্বাস করতে পারবে না, গৌরবটা ওই দুপুরবেলার মধ্যে আমি শুধু একটা অবয়বকে দেখলাম, সেটা হচ্ছে এতটা। এবার এরা বেসিক্যালি, আমি বাঙালি, ওরা সব নর্থ ইন্ডিয়ান, ওরা বেসিক্যালি এইসব ব্যাপারে মানে একদম মানে নাস্তিক, ওরা এসব বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে। চ্যালেঞ্জ করেছে যে যদি থেকে থাকিস ভাই এসে দেখ, তুই এসে দেখ। দুপুরবেলা হঠাৎ করে আমরা যখন স্কুল থেকে ঢুকছি, ও দেখছি বাইরে ওই ঘরে তালা চাবি দিয়ে বাইরে ওই বারান্দায় চলাফেরা করতেছে। বলছে আমি স্নান করছিলাম, দরজায় দেখছি কন্টিনিউয়াসলি, আমি যে স্নান করছি বাথরুমের দরজায় নক হচ্ছে ভাই। আমি বলছি যে হ্যাঁ তো হাওয়াতে হতে পারে, বলছে না ওটা হাওয়া হতে পারে না, যে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে তুই চ্যালেঞ্জ করেছিস, তো আমি দেখি এবার তোরা এখান থেকে কি করে বেরোস। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার যিনি গেস্ট, তিনি প্রেত কথার অ্যাকচুয়ালি অনেক পুরনো সদস্য এবং যার সাথে একটা ট্র্যাজিক ঘটনা ঘটেছিল প্রেত কথায়। ও প্রেত কথায় একবার ঘটনা পাঠিয়েছিল, সেখানে ও ভয়েস করে ঘটনা পাঠিয়েছিল। তো ওর ঘটনার শেষে ওর নাম্বার বলা ছিল, সেই নাম্বারটা আমাদের ট্রিম করা হয়নি, আর তারপর ওর নাম্বারটা হয়ে যায় ভাইরাল। তারপর কি প্রচুর মেসেজ আসে এবং এখনো পর্যন্ত মেসেজ আসে। ওয়েলকাম রূপসা, থ্যাংক ইউ, ওয়েলকাম টু মাই হাউস, ওয়েলকাম টু মাই স্টুডিও, ওয়েলকাম টু ইয়োর প্রেত কথা ফ্যামিলি। এবং অনেকদিন বাদে দেখা হচ্ছে, প্রায় 2 বছর বাদে দেখা হচ্ছে। কি করছো এখন? তো আমি পিএইচডি করছি। কিসে? আমি শেক্সপিয়ারের উপরে পিএইচডি করছি। মেনলি আমার জোনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে থিয়েটার। আমি যেহেতু থিয়েটারের একজন প্রফেশনাল নাট্যকর্মী, আমি রেগুলারলি করছি থিয়েটার। এবং আমার যে পিএইচডি এখন আমি করছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে শেক্সপিয়ারের উপরে, ইন বিটুইন ইন্টারকালচারালিজম, শেক্সপিয়ার অ্যান্ড বেঙ্গলি ফোক থিয়েটার। ওকে, তোমার নেকলেসটা কিন্তু বেশ সুন্দর। এটাকে নেকলেস বলে নাকি বলে? এটাকে চোকার বলে। এটা হচ্ছে টেরাকোটার, শান্তিনিকেতনের। এটা ওকে, ওই পুরোটাই গেট আপ শান্তিনিকেতন আজকে। ওকে, শান্তিনিকেতন ইজ আ ভেরি নাইস প্লেস টু ভিজিট। আমি একবারই গেছি,
এবং যদিও ওখানে গিয়ে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি আমাদের না। সাথে, একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, আচ্ছা। বাট দ্যাট ইজ নট ভৌতিক। হুম। সেটা অফ ক্যামেরা বললে হয়তো বেটার হয়। আজকে তোমার কাছ থেকে একটা ঘটনা শুনি। লাইফে হরর এক্সপিরিয়েন্স হয়েছে অনেক হয়েছে না, মানে আমি চাইতাম, মানে আমি একজন ভীষণই ওই রকম টাইপের মানুষ। আমি ভূতটা আমি খুব মানে আমি চাই যে এক্সপিরিয়েন্স করতে, এরকম ছিল। আমি মাকে বলতাম যে আমি আফটার এইচএস আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে পড়বো, তো মা বলতো তুই নিজে একটা ভূত, বাড়িতে আরও ভূত ঘোরাঘুরি করবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো বিষয়ত আমার লাইব্রেরি যদি তুমি দেখবে তো হাফ অফ দ্য লাইব্রেরি স্টোর্ড বাই পুরো একদম হরর স্টোরিতে পুরো ভরা থাকে। তো আমার ভীষণ মানে ইচ্ছা ছিল যে আমি Do you ভূতকে দেখবে। ডু ইউ দেখবো। ওয়ান্ট যে তোমাকে কখনো ভূতে ধরুক? না, এটা আমি একদমই চাই না, কিন্তু আমি দেখতে চাই, মানে Okay. পেয়েওছি আমি সেটা। ধরো একটা লোককে ভূতে ধরেছে হুম। এবং তুমি তার সাথে কথা বলার পর তুমি দেখছো যে সেই ভূতের তোমার প্রতি বেশ ইন্টারেস্ট আছে, মানে ও নেক্সট টাইম তোমার শরীরে আসতে চায়। হ্যাঁ। এবার তার জন্য তোমাকে একটা শর্ত দিয়েছে। শর্তটা হচ্ছে যে তোমার যে কোনো 3টি ইচ্ছে আমি পূরণ করব, হুম। তার বিনিময়ে আই ওয়ান্ট টু স্টে ইন ইয়োর বডি। না, ডু ইউ অ্যালাউ ইট? না, একদমই না। করবে না? না, একদমই না। 3টি ইচ্ছে মানে কি থাকবে? 3টে ইচ্ছা যদি হয়, প্রথমত হচ্ছে যে আমার একটা ইচ্ছা যে আমি বাইরে গিয়ে, মানে ইউকের মতো শহরে গিয়ে আমি শেক্সপিয়ারের সমস্ত যে জিনিসপত্র বা ওনার বাসস্থান এগুলো আমি দেখতে চাই, Okay. এবং সেটা নিয়ে আমি একটা পোস্ট ডক করতে চাই। এটা আমার প্রথম ইচ্ছা। সেকেন্ড ইচ্ছাটা হচ্ছে আমার যে মানে কি বলবো, সেকেন্ড ইচ্ছাটা হচ্ছে যে এখন আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। তো আমার ছোটো ছোটো কিছু গল্প লেখা আছে, সেটার জন্য যদি ফান্ডিং আমাকে কোথা থেকে দেওয়া হয়, তো এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে আমার জীবনে একটি মানুষ আছে, স্পেশাল একজন। দেখো তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ, না বিয়ে করতে চাই তো অবভিয়াসলি, বাট আই ওয়ান্ট টু সি দ্যাট পার্সন অ্যাজ আ স্টার, ওকে। সে কি করে? অ্যাজ আ বলিউড স্টার। তো সেও কি থিয়েটার করে? সেও থিয়েটার থেকে এখন সে বলিউডের জগতে পা রেখেছে। এখন সে স্ট্রাগল করছে এখানে, নট আ স্ট্রাগল, ইজ আ পার্ট অফ দ্য জব। হ্যাঁ। তো সে এখন মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন। তুমি নিজের অজান্তেই কিন্তু তাকে অ্যালাউ করে দিয়েছো নিজের মধ্যে আসতে, বিকজ তুমি তোমার উইশগুলো বলে দিয়েছো। আর ভূতেরা কখনো পারমিশন নেয় না, দে জাস্ট ইনসিস্ট ইউ যে ওকে ওকে আই অ্যাম গিভিং ইউ, তুমি জাস্ট বলো। ওকে, আমার এখানে যত ভূত প্রেত আছে তারা ওর সমস্ত ইচ্ছে পূরণ করুক, ওর শরীরে না এসে। আমরা আজকের ঘটনাটা শুনি, তার আগে বলে দিই আমাদের পডকাস্টে আসার জন্য কি করতে হবে। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদেরকে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠান 9875476704 এই নাম্বারে। এবং আপনার ঘটনা যদি আমাদের পছন্দ হয় তাহলে ডেফিনেটলি আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আমাদের স্টুডিওতে বসে আপনার ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। চলে যাচ্ছি একেবারে রূপসার কাছে আজকের ঘটনায়। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের ঘটনা। নিশ্চয়ই। এবার Please. 2019 সালে আমি প্রথম হায়দ্রাবাদ যাই, এবং সেখানে গিয়ে আমি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশুনো আর কি শুরু করি। আমার মাস্টার্স পড়াশুনো হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 2019 থেকে আমি 2022, আমাদের টোটাল 3 বছরের কোর্স ওখানে মাস্টার্সের। তো আমরা 22-এর পরে আমি যেটা তোমার সাথে আমি মাস্টার্স একদম কমপ্লিট হলো, আমি তোমার সাথে দেখা করলাম, দেন আমি ওখানে একটা জব পেয়েছিলাম। আমি জব করছিলাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাজ এ পারফর্মিং আর্টসে। তো ওখানে আমি জব করতে চলে যাই। এবার হায়দ্রাবাদে আমি কোনোদিনও এরকম কোনো ঘটনা শুনিনি যে ওখানে কোনো এন্টিটি রয়েছে বা যে কোনো কারোর কাছে এরকম কোনো ভূতের ঘটনা আমি কোনোদিনই শুনিনি বেসিক্যালি। কারণ ওখানে কথায় কথায় ধরো 2-3টে গলি পরেই মসজিদ, মন্দির এরকম থাকেই ওখানে। হায়দ্রাবাদ ইউনিভার্সিটির অনেকগুলো ঘটনা আছে যেটা আমার লোক মুখে শোনা প্রচুর, কারণ ওইটা পুরো ইউনিভার্সিটি 2300 একর জমি নিয়ে পুরোটা তৈরি, বিশাল বড় ভাস্ট ইউনিভার্সিটি। সেখানে প্রচুর ঘটনা আমরা এমনি হাওয়ায় শুনেছি, কিন্তু কোনো মানে আমাদের প্রমাণ নেই ওইসব ঘটনার। এবার এই যে ঘটনাটা আমার জীবনে 2টো ঘটনা ঘটেছে। একটা ইজ লাইক আমি বুঝতেই পারিনি যে ওটা সত্যি ভৌতিক কোনো ঘটনা ছিল কি ছিল না। এইটা এটা আমার সাথে 2024 সালে মানে রিসেন্টলি ঘটেছে এটা একদমই। তো জব করার পরে আমি একটি বাড়িতে থাকছিলাম, সেটা হচ্ছে 2022 সালে একটি বাড়িতে আমি ছিলাম যেখানে রেন্টেড হাউস এটা। এবং সেখানে থাকার পরে 2022 থেকে 24 2 বছর ভালো গেছে। তারপরে ফ্ল্যাট ওনারের একটা প্রবলেম ছিল, এবং ওনারের প্রবলেমের জন্য আমরা বললাম যে ঠিক আছে আমি ঘরটা চেঞ্জ করব।
তো এই ঘরটা চেঞ্জ করার ডিসিশন হয়েছিল আমার 2024 সালের এপ্রিল মাসে। তার কারণ হচ্ছে মে মাসে আমি যেহেতু স্কুলে জব করতাম, তো মে মাসে একটা আমাদের সামার ভ্যাকেশনের একটা ছুটি দেওয়া হয়। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, তাহলে সামার ভ্যাকেশনের মে মাসে ওই ছুটিতে থাকবে, ওখানে আমি ঘরটর খুঁজে জুনে আমি সেটেল হয়ে যাব। ফাইন। মে মাসে আমার কিছু কাজও চলছিল থিয়েটারে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি আমাদের প্রফেসরদের সাথে। তো আমি ওরকম করতে করতে এরকম আমাদের কিছু গ্রুপ আছে ফেসবুকে, বেঙ্গলিজ ইন হায়দ্রাবাদ, ফ্ল্যাট অ্যান্ড ফ্ল্যাটমেটস ইন হায়দ্রাবাদ, এরকম পুরো গ্রুপ আছে। তো ওখানে যার যা রিকোয়ারমেন্ট ওই হিসাবে আমরা ফ্ল্যাট খুঁজতে থাকি। তো এরকম ফ্ল্যাট খুঁজতে খুঁজতে একটা হঠাৎ করে একটি ছেলে এরকম মেসেঞ্জারে পিং করে, সেও বাঙালি, মেসেঞ্জারে পিং করে যে এরকমই তুমি যে লোকেশনে চাইছো, আমি যে লোকেশনটা থাকি, আমার যে অফিস ছিল লোকেশন সেটা হচ্ছে চন্দানগর, হায়দ্রাবাদ চন্দানগর, তার অপোজিটেই একটা এরকম 2 BHK খালি আছে। এবং 2 BHK মানে কি, একটি 2 BHK দুটো ঘরে একটি মেয়ে থাকতো এবং একটি মানে দুজনই থাকতো, দেয়ার কাপল। তো ছেলেটি চলে যাচ্ছিলো এবং ছেলেটি চলে যাওয়ার বদলে বললো যে তুমি এখানে থাকতে পারো, তুমি যদি পছন্দ হয় বাড়িটা তুমি এসে দেখে যেতে পারো। তো আমি একদিন সন্ধেবেলায় গেলাম, মোটামুটি বিকেল হবে এরকম, আমি গেছি। আর আমি তোমাকে বাড়ির এবার ডেসক্রিপশনটা দিই। বাড়ির ডেসক্রিপশনটা হচ্ছে একদম হায়দ্রাবাদের একদম মেইন রোড, ঠিক আছে, চন্দানগর মেইন রোড, একদম প্রচুর ভেহিকেলস চলছে, বোঝাই যাবে না যে ওই রকম একটা সিচুয়েশনের, ওই রকম একটা এনভায়রনমেন্টের মধ্যে এই রকম কোনো ঘটনা ঘটতে পারে বা এরকম কোনো বাড়ি আছে ওখানে। তো মেইন রোডের পাশেই এরকম মাঝখানে একটা গলি, তো গলি থেকে গিয়ে প্রথম গলি, দেন সেকেন্ড লেফট গলি, এরকম সেকেন্ড লেফট গলির পাশেই দুটো বড় বড় বাড়ি, ঠিক আছে। এবং গলিতে ঢুকলাম, এই একটা বাড়ি, পরের বাড়ি, তারপরে হচ্ছে সুদূর মাঠ, মানে কিচ্ছু নেই, শুধু মাঠ আর মাঠ, আর বিশাল বড় নর্দমা যেখান থেকে প্রচুর বাজে গন্ধ আসছে, এরকম নর্দমা। আর পাশে এখানে 2-1টা দোকানপত্র ছিল। এবং আমি বাড়িটা দেখলাম, বললাম ঠিক আছে চলো। এবং সেই মুহূর্তে হায়দ্রাবাদে ফ্ল্যাট খোঁজা, হায়দ্রাবাদ মুম্বাই যে কোনো মানে মেট্রো সিটিতে ফ্ল্যাট খোঁজা মানে আর ভূতের, হ্যাঁ কঠিন ব্যাপার, কলকাতার ক্ষেত্রেও ভগবানের দেখা পাওয়া ওই একই ব্যাপার। তো আমি বললাম যে ঠিক আছে চলো দেখা তো যাক, ভেতরে যাই। গেলাম। এবার বাড়িটা হচ্ছে নিচে, টোটাল 3 তলা বাড়ি। নিচটা একটা বিশাল বড় গেট, যেমন হয় না রাজ সিনেমায় আমরা দেখেছিলাম বিশাল বড় গেট, একদম গেট খুলে যাচ্ছে ওরকম একটা গেট। তো নিচে হচ্ছে ওনাররা পুরো থাকে। ফার্স্ট ফ্লোর টোটাল, ওটাতে 4টে 2 BHK। ফার্স্ট ফ্লোরে 2টো 2 BHK, মানে এরকম সিঁড়ি দিয়ে উঠবে, বিশাল একটা এল শেপের একটা বারান্দা, একটা লবি টাইপের রয়েছে। তো ওখানে একটা ফার্স্ট 2 BHK, দেন সেকেন্ড 2 BHK এরকম হিসাবে থাকতো। সেম সেকেন্ড ফ্লোরেও তাই, ফার্স্ট দুটো, টোটাল 4টে 2 BHK, এল শেপের একটা বারান্দা। তো যাই হোক, এবং একটা চিলে কোঠাতেও ঘর ছিল। এবার ফার্স্ট ফ্লোরে 2টো ফ্যামিলি থাকতো। আমি যখন বাড়িটা দেখতে গেছি তখনও দেখলাম যে ওখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে 2টো ফ্যামিলি থাকছে। আমাকে বললো যে হ্যাঁ আমরা তো আছি, আমাদের কোনো এবং যে কোনো বাড়ি দেখতে গেলেই না আগে মানে আমি এটা খুব দেখতাম যে বাড়ির হিস্ট্রি কী বা এরকম কী। তো ওরা বললো যে না না ঠিকঠাকই আছে, ওরাও নতুন আর কি এসেছে। তো যাই হোক, আমি উপরে গেলাম এবং মেয়েটির সাথে আমার কথাবার্তা হলো, ঠিক হলো সব কিছুই। বাস রাত্রিবেলা একটু সন্ধেবেলার দিকে গেছিলাম বলে আমি বুঝতে পারিনি যে ভেন্টিলেশনটা ঠিকঠাক ছিল কি ছিল না। আমি আমার ঘরটায় ঢুকলাম, দেখলাম যে ঠিক আছে, মানে সন্ধেবেলার হিসাবে বোঝা যাচ্ছে ঠিক আছে চলে ভেন্টিলেশন আছে বা এরকম কিছু। আমার শুধু একটাই প্রবলেম হচ্ছিল যে ভীষণ না গন্ধ আসছিল, ওই যে নর্দমার পাঁকের গন্ধ বা ইয়ের গন্ধ। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমার ঘরের ভেন্টিলেশন মানে এইটা, আমার ঘরে ঢুকছি, রাইট সাইডে একটা বিশাল বড় জানলা রয়েছে, সেটা একটা ভেন্টিলেশন। আর ওই যে মাঠটা বললাম, আমার মাঠের দিকে হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম, এদিকে জানলা, এখান থেকে গেলে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম, আর ওইখান থেকে হচ্ছে মাঠটা শুরু হচ্ছে। তো পুরো হাওয়াটা পাস হচ্ছে কিন্তু ওয়াশরুম থেকে, ঘরে যা যা হাওয়া আসছে সেটা কিন্তু ওয়াশরুম থেকেই পাস হয়ে আসছে। এবার যাই হোক, আমি বললাম যে তাহলে আমি প্রথমে ওটাকে রেখেছিলাম সেকেন্ড অপশানে, পছন্দ হচ্ছিল না। আর আমার মধ্যে একটা যেটা পাওয়ার আছে সেটা হচ্ছে যে আমার ভীষণ সিক্স সেন্স ভীষণ স্ট্রং আমার। তো আমি আমার এক বন্ধুকে নিয়ে গেছিলাম ঘরটা দেখতে। এবার আমি ওকে বললাম যে দেখ এটা সেকেন্ড অপশনে রাখি, অন্য জায়গায় একটু দেখি। তখন বলছে তোর কিসের প্রবলেম এটাতে, এই বাড়িটাতে গেলে তোর কি তোর। আর আমার একদম অফিস অপোজিট লেনেই, মানে আমি যার জন্য শিফট করতে চাইছিলাম ওদিকে। তো বললো একদম তোর অফিস পাশে, 2 মিনিটে তুই হেঁটে চলে যাবি, কি দরকার তোর। আমি বললাম যে না আমার একটু নেগেটিভিটি ফিল হচ্ছে, আমার নেগেটিভ ভাইবস আছে, আমার ভালো লাগছে না ব্যাপারটা ঠিক। ও বলছে হ্যাঁ তো সব জায়গায় নেগেটিভিটি লাগে, তোর এই লাগে ওই লাগে, তুই এত নেগেটিভ ভাবলে না ফেসেই যাবি কোনো দিন, এরকম বলছে। আমি বলছি এত মাথা গরম হয়ে গেছে না। আমি ঠিক আছে চল এটাই ফাইনাল করবো।
করে এবার ফাইনাল করে দিয়েছি আমরা বাড়িটা। ফাইনাল হয়ে গেল। জুন মাস, আর হায়দ্রাবাদে মে জুন মাসে প্রচুর গরম পড়ে, মানে একদম ভ্যাপসাটে গরম। আমরা ঢুকেছি, মানে বিশাল ওই 1-2 দিন মতো ভীষণ খারাপ অবস্থা গেছে। মানে আমার ঘরে এবার ঢুকে দেখছি ভেন্টিলেশন নেই, সমস্ত হাওয়াটাই ওই ইয়ে থেকে আসছে, বাথরুম থেকে আসছে, বাজে গন্ধ, মানে ভীষণ একটা বাজে অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলাম আমি। তো ঠিক আছে, এবার এরকম করে করে চলছে দিন। এবার আমি একটা জিনিস লক্ষ্য করতাম যে ওই মেয়েটি যে আমার সাথে, আমার যে রুমমেট ছিল, ও হঠাৎ না কেঁপে উঠতো। মানে ধরো তুমি যদি, আমি তোমাকে ডাকলাম না, গৌরবদা, হ্যাঁ কী হলো, এরকম একটা ব্যাপার। মানে ও ধরো তুমি যদি ওর পাশ থেকে চমকে উঠতো, সব কিছুতে চমকে উঠতো। মানে এদিকেও, মানে আমি ধরো ওর দরজার সামনে গিয়ে বললাম, কি রে কী করছিস, হ্যাঁ দিদি কী বলছো, সবসময় এরকম চমকে উঠতো। না, একটা মানুষ দিনে এতবার কেন চমকায়, এটা একটা প্রথম আমার খটকা লেগেছে। এবার মাঝখানে ওই কাপলটি, ওরা মাঝখানে বিষয়টা ঝামেলা করে, সেটা একটা বিশাল নিচের ফ্লোরে থাকতো। না ওই যে মেয়েটি আমার রুমমেট, একটা মানে ছেলে আর মেয়েটা নিজেদের মধ্যে একটা ঝামেলা, হ্যাঁ নিজেদের মধ্যে দে আর ইন দ্য সিচুয়েশনশিপ, তো ওদের মধ্যে একটা ঝামেলা চলছিল, ঠিক আছে। আর ওরা ঝামেলার জন্যই বেসিক্যালি ওরা আমাকে আগে থেকে কিচ্ছু বলেনি যে এই বাড়িটায় কি আছে না আছে, এবং ওরা সেটা জানতো, ঠিক আছে। যখন পরে জানা গেল ওরা সবই কিছু জানতো, কিন্তু আমাকে কিছু বলেন। মেনলি আমাকে মাঝখানে একদিন ফাঁসিয়ে দিয়ে ওরা মোটামুটি চলে গেল বাড়ি থেকে। মানে হঠাৎ করেই ছেলেটি বললো, না তুমি ওই মেয়ে মানে থাকবে না, তোমাকে থাকার দরকার নেই, আমরা অন্য জায়গায় থাকবো। এবং হঠাৎ করেই মানে সমস্ত কিছু ওরা ইয়ে করে চলে গিয়েছিল, এবং সেটা অনেক বড় ঘটনা। আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দিস বিকজ ইটস লাইক পার্সোনাল ঘটনা। আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার যেটা হতো, বলতো যে মঙ্গলবার যাওয়া যাবে না, বুধবার যাওয়া যাবে না, এই দিন এটা খাওয়া যাবে না, ওই দিন আমিষ খাওয়া যাবে না, ঠিক আছে, নোংরা রেন্টে থাকবো, এই আসা যাবে না, ঠিক আছে। প্রচুর এরকম, মানে আমার হায়দ্রাবাদে বন্ধু বলতে আমার ভীষণ কম, ভীষণ রেস্ট্রিকশনস। হ্যাঁ, এবার আমি ঢোকার পরেই এই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে এরকম ব্যাপার, এই দিন বেরোতে পারবে না, ওই দিন খেতে পারবে না, এই দিন এটা ফেলতে পারবে না। আমি বলছি এত কেন, মানে এত এই জিনিসগুলো কেন, মানে ভীষণ ইরিটেশন ফিল হচ্ছিল আমার। বললাম ঠিক আছে। এবার ওই বাড়িটা ঢুকতেই আমি যেটা ফিল করেছিলাম সেটা হচ্ছে যে আমি ধরো রান্না করছি, এর আগেও আমি বললাম যে হায়দ্রাবাদে একটি ঘরে আমি 2 বছর একা থেকেছি, আমার তাতে কোনো অসুবিধা হয়নি। মানে হয় না মানুষ কাজ থেকে ফিরে বাড়িতে একটা শান্তির ঘুমোবে, সেটা আমার ওই বাড়িতে কিছুতেই হতো না। এই যে এই বাড়িটা নতুন যে এলাম, আমি শিফট করলাম চান্দননগরের যে বাড়িটা, একদম ঘুমোতে পারতাম না। আর আমি এমন একজন, হ্যাঁ আমি এমন একজন ঘুমন্ত মানুষ, আমি 2 সেকেন্ড, তুমি 2 মিনিট দেবে, মানে লোকে ভাবে যে এটা গল্প কথা, বাট আমি ঘুমোতে পারি। আমি যদি ঘুমোই, আমি সমস্ত টেনশন আমি সাইড টেবিলে রেখে দিই, আবার সকালবেলা উঠলে, সকালবেলা উঠলে আমি টেনশন আবার নিয়ে আমি কাজ করতে চলে যাই, এটা আমার রুলস। তো আমি না ওখানে ঘুমোতে পারতাম না, আমার সিরিয়াসলি ভীষণ অসুবিধা হতো। ফিল এটা করতাম যে কেউ না আমার দিকে কনস্ট্যান্ট এরকমভাবে তাকিয়ে রয়েছে, কনস্ট্যান্ট মনে হতো আমার যে আমাকে, আমার তো আমি মনে হওয়াটা কি খুব রিয়েল নাকি মনে হওয়াটা জাস্ট মনে হওয়া? না, এটা রিয়েল। কারণ আগে আমার যে ওই বাড়িটায়, মানে পুরোনো যে বাড়িটায় আমি থাকতাম, আগের যে রেন্টেড হাউসটায়, সেটা তো আমার কখনো ফিল হয়নি। কি মনে হতো, মানে তুমি ধরো শুয়ে আছো চোখ বন্ধ করে, হ্যাঁ আমাকে কেউ দেখছে, মনে হচ্ছে তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, নট পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আমাকে কেউ দেখছে, ওকে ঠিক আছে। ইভেন আমি রান্না করতাম, সকালবেলা তো ভয় লাগতো, রান্না করতাম, ইরি একটা ফিলিং, হ্যাঁ মানে একটা স্পুকি ব্যাপার হয় না, মানে একটা ওই রকম যে আমাকে কেউ দেখছে, কেমন যেন একটা লাগছে, ঠিক কেউ যেন আমাকে একটা ফলো করছে। আর এটাকে না তুমি কোনো কিছু দিয়ে এক্সপ্লেইন করতে পারবে না যতক্ষণ না তুমি ওই সিচুয়েশনটার মধ্যে, অবভিয়াসলি। এবার লোকে সেটা ভাবছে যে আমার মা বলছে, ধুর তুই ভুল কথা বলছিস, তোর মনে হচ্ছে এরকম। আমি বলছি মা তাহলে 2 বছর ধরে তো আমি একা থাকলাম, কই হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে একটা বড় হস্টেলে আমি একা থাকতাম, যখন করোনা ছিল তখন আমি একা থাকলাম, কই তখন তো কিছু হলো না। তাহলে আর ভীষণ স্ট্রং পার্সোনালিটি আমি না এসব, আমি প্রথম ঠিক আছে চলো এরকম একটা ব্যাপার। কিন্তু এটা হচ্ছে আমার সাথে, ধরো রান্না করছি সকালবেলা, ব্রেকফাস্ট করছি, সকাল 6টা, মনে হচ্ছে রান্নাঘরের দরজার সামনে এরকমভাবে কেউ দাঁড়িয়ে আছে আর দেখছে তোমাকে, কনস্ট্যান্ট দেখেই যাচ্ছে যে কি হচ্ছে, এই ফিলটা আমার হতো কনস্ট্যান্টলি। এবার ওই মেয়েটি চলে গেল, দেন ব্যাক টু দ্য ঘটনা। হায়দ্রাবাদে আমাদের একটি বাংলারই একটি টিম আসে নাটক করতে, আর হায়দ্রাবাদের ওয়েদার তুমি প্রেডিক্ট করতে পারবে না, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় ওখানে। মানে জুলাই মাস মানে এই রোদ এই বৃষ্টি, মানে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে ওখানে। তো মোটামুটি আমাদের জুলাই আগস্ট এলেই স্কুলে মোটামুটি ছুটি পড়ে যায়, 2 সপ্তাহের অনলাইন ক্লাস হবে বৃষ্টির জন্য।
কলকাতারই একটি টিম গেছিলো শো করতে হায়দ্রাবাদে। তো ওরা আমাকে বললো তুই দেখতে আয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, ওই ঘরে আমি কোনোদিন একা রাত কাটাতে পারিনি। ওই মেয়েটি চলে যাওয়ার আগে ওর নাইট ডিউটি থাকতো মেয়েটির। আমি না আমার কোনো একটা বন্ধুকে ডেকে নিতাম, ভাই আমি না ঘুমোতে পারবো না, এই ঘরে আমি রাত্রিবেলা একা থাকতে পারবো না। কিন্তু যে বাড়িতে আমি একা এত রাত থেকে এলাম, পুরোনো বাড়িটায় কিছু হলো না, কিচ্ছু না, আমি ডেকে নিতাম যে ওই বাড়িতে আমি একা রাত কাটাই। এবার সেই দিনকের যে ঘটনা, সেই দিনকে আমাকে একা রাতে থাকতেই হবে, আমার কোনো বন্ধু অ্যাভেলেবেল কাউকে ম্যানেজ করা না। আমি আর প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত 10টা 10:30 বাজে, তখন আমি মিয়াপুর মেট্রো স্টেশন, এবং তারপর মিয়াপুর মেট্রো স্টেশন থেকে আমি একটা অটো ধরে আমি আমার বাড়িতে পৌঁছেছি, তখন 11টা বাজে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি শুধু ভাবছি যে আমি কি করে মানে থাকবো আজকে রাতটা, এটা আমার মধ্যে ছিল একটা, ঠিক আছে চলো যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার ছিল। এবার আমি না ঘরে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে শুই। এই ঘটনাটা তোমার কাছে আমি আগে পাঠিয়েছিলাম যে কেন আমি লাইট ল্যাম্প জ্বালিয়ে শুই ঘরে, সেটা একটা ভালো ঘটনা, একটা পজিটিভ এনার্জি ঘটনা ছিল এটা। রাত্রিবেলা আমি ডিম লাইট জ্বালিয়ে শুয়েছিলাম। ডিম লাইটটা মোটামুটি ঠিকঠাক, মানে চলো সবাইকে দেখা যাবে কি তোমার ঘরে কেউ আছে কিনা না আছে কিনা। আর এরকম মোটামুটি তোমার ধরো অলমোস্ট আমি শুয়ে পড়েছি, হ্যাঁ, ঘুম আসছে না, ইধার ওধার করতে করতে 1টা-1:30 অলমোস্ট আমি তন্দ্রাচ্ছন্ন, ঠিক আছে হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। হঠাৎ করে দেখলাম কারেন্ট নেই, চলে গেছে, কারেন্ট নেই। আর সত্যি কথা মানে কারেন্ট নেই। আর হঠাৎ আর চান্দানাগারের দিকে কারেন্ট গেলে মোটামুটি আসতে তোমার 2 ঘন্টা। আর পুরো আর আমার না প্যানিক হয় কি বলতো, আমি অন্ধকারে বেশিক্ষণ থাকতে পারি না, ক্লোস্ট্রোফোবিক লাগে। হ্যাঁ, আমার ভীষণ প্রবলেম হয়। আর আমার মানে আমার প্যানিক হয়ে যায়, মানে ধরো এখানে যদি হয় আমি জানি যে তুমি আছো বা সবাই আছে, কিন্তু হট করে লাইট অফ হয়ে গেলে আমি এবার প্যানিক হয়ে যাই। আমার যেটা হয় যে যদি আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি যদি দেখি ফ্যান চলছে না, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, আমার তখন শ্বাস নিতে অসুবিধা হয়, একটা আচ্ছা নিঃশ্বাস নিতে একটা অসুবিধা হয়, মনে হয় যেন আমাকে কিছু একটা চেপে ধরছে কন্টিনিউয়াসলি, এরকম একটা ফিলিং। হ্যাঁ, আমার হচ্ছে কি বলতো, আমি না প্যানিকড হয়ে যাই, আমার মনে হয় যেন মানে ডার্ক যে অন্ধকারটা ওটা আমার ভয়। আমি চোখটা খুলেছি, তখন তো ঘুমিয়েছিলাম, আমার হঠাৎ করে দেখছি গরম লাগছে, এখানে চোখটা খুলে দেখছি পুরো অন্ধকার। আমি মোবাইল কোথায় হাতরে লাইট ফাইট জ্বালিয়েছি, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি, বাইরে দেখছি বৃষ্টি পড়ছে ঝিঝির করে, ঠিক আছে। হঠাৎ করে তখন আমি ঘরে মানে মোবাইলের ইয়েতে দেখলাম তোমার 2টো মতো বাজে, 2:15 হবে আইতে। বাইরে প্রচুর চলাফেরার আওয়াজ, ব্যালকানিটায় ওই যে সিঁড়ি থেকে উঠে যে এল শেপের ব্যালকানি, প্রচুর চলাফেরার আওয়াজ। বাই দ্য মিন টাইম একটা জিনিস যেটা আমি ভুলে গেছিলাম, যে আমি যখন এসেছি ওই নতুন বাড়িতে, এবং আমার রুমমেট যখন ছেড়ে চলে গেল, তখন আমি দেখলাম ওই নিচে যে ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটের যে দুটো ফ্ল্যাট ছিল, সেখানেও লোকরা ছেড়ে চলে গেছে, মানে পুরো ফ্ল্যাটটাতে তুমি একা। আর পাশের যে আমার 2 BHKটা ছিল, সেখানে একটা টিউশন ক্লাস হতো, সে 7টা অবধি হতো, তারপরে বন্ধ হয়ে যেত। এবার আমি যদি চিৎকার করে ওনারকেও ডাকি, ওনারও আসতে পারবে না, শুধু ওনার আর আমি ওই বাড়িতে পুরো একা। এবার আমি ভাবছি চলে এবার ব্যাক টু দ্য স্টোরি, ভীষণ চলাফেরার আওয়াজ হচ্ছে। আমি বলছি যে এই বাড়িতে কেউ থাকে না, নিচে কোনো লোক নেই, সাইডে টিউশন বন্ধ হয়ে গেছে, রাত 2টোর সময় কোন টিউশন হবে, ঠিক আছে। এবার উপরে একজন চিলেকোঠার ভদ্রলোক থাকতেন, তার 60 বয়স, 60-65 এরকম হবে, আর উনি 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়তেন, ঠিক আছে। তার তো হাঁটার কোনো মানে, আর উনি ভীষণ হাঁটতেনও ভীষণ স্লোলি, একদম এরকম ছিল, ঠিক আছে। আর ওই বাড়িতে কোনো লিফট ছিল না, যা হবে সিঁড়ি দিয়ে যা তোমাকে যেতে হবে, কোনো লিফটের কোনো ইয়ে ছিল না। এবার আমি দেখছি একসাথে না 4-5 জন চললে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ হচ্ছে, ঠিক আছে। এবং তার মধ্যে ধপ করে ধরো কেউ সিঁড়ি দিয়ে নেমে গেল, কেউ উঠলো, এই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াসলি। এবার হচ্ছে আমি বলছি ঠিক আছে চলো যা হচ্ছে, পাশে হনুমান চালিসা রাখা আছে, আমি চেষ্টা করছি হনুমান চালিসা পড়ার, কিন্তু কিচ্ছু হচ্ছে না, বেসিক্যালি আমি পড়তেই পারছি না যে কী হচ্ছে না হচ্ছে। এইটা আমার বিছানা, পাশেই হচ্ছে তোমাকে বলেছিলাম যে জানলাটা আছে, জানলাটার মধ্যে পর্দা দেওয়া আছে, এবং আমি জানলাটা খুলেই শুতাম কারণ ভেন্টিলেশনের জন্য। আমি ভাবলাম যে পর্দাটা তুলে যদি আমি ওই সমস্ত না সিনেমাগুলো আমার কাছে মাথায় না পুরো মানে একদম রোটেট হচ্ছে, যে যদি কেউ মুখটা এরকমভাবে দাঁড়িয়ে থাকে আমার কী হবে। এবার এত যে আওয়াজ হচ্ছে, তো আমাকে তো দেখতে হবে যে কী হচ্ছে। এবার তখন আমি আস্তে করে পর্দাটা আমি খুলে দেখলাম যে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজ হচ্ছে ওখানে, পুরো পরিষ্কার আওয়াজ হচ্ছে ওখানে। এবং সেকেন্ড যে আরেকটা হচ্ছে ঘটনা, মানে আমার যে জানলার পাশে দরজাটাও রয়েছে, এবং ওখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা আমি দেখতে পাবো জানলা থেকে, ঠিক আছে।
এবার আমার তখন সিরিয়াসলি ভয় লেগেছে যে এতগুলো চলাফেরার আওয়াজ, আমি কাউকে দেখতে পাচ্ছি না। এবার প্রথমত হচ্ছে অন্ধকার, এবং ইন দ্য টাইম তোমার কারেন্ট চলে এসেছে, ঠিক আছে, লাইট, হ্যাঁ ডিম লাইট জ্বলছে, আর বাইরে স্ট্রিট লাইটটা মোটামুটি স্ট্রিট লাইটে যেটুকু আমি আলো আধারি আছে মোটামুটি দেখতে পাচ্ছি, কেউ নেই, কিন্তু চলাফেরার আওয়াজ হচ্ছে, এবং সেটা ব্যালকনি থেকেই আসছে। চলাফেরার আওয়াজ এই করতে করতে আধ ঘন্টা হলো, চলাফেরার আওয়াজ বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে ডাইরেক্ট দরজায় নক। এবার আমার লিটারালি আমার ফেটে গেছে ওখানে। স্বাভাবিক, ওখানে আমার ফেটে গেছে, মানে আমার হাতে কেউ নেই, এই ঘরে কেউ নেই, মানে আমি কাউকে ফোন করে বলতে পারবো না। এবার আমার মাকে যে ফোন করছে, আমার লিটারালি এখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অতটা রাত, মোটামুটি আমি 2:30 পৌনে 3 ফোন করাটাও ওই সময় বড্ড হ্যাঁ অস্বস্তিকর, মানে মাকে ফোন করলে সে আরো বেশি টেনশন করে। হ্যাঁ মাকে, এবার মা বাবাকে পুরো ঘটনা, এই যে ঘটনাটা তোমার কাছে আজকে আমি বলছি, এটা তোমার কাছে আমি ফার্স্ট রিভিল করছি। আমার মা বাবা এই ঘটনাগুলো জানে না যে এত কিছু হয়ে গেছে ওখানে। তো এরকম টক 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 একদম রিদিমে চলছে এটা। এবার আমি না সিরিয়াসলি আমি বলেছি আমি না কোনো উত্তর দেবো না কিছু করব, আমি চুপচাপ বসে থাকবো যতক্ষণ হবে ওটা। এবার আমি বসে আছি, এই করতে করতে 3টে বাজলো, মোটামুটি শেষ, কিচ্ছু নেই আর, একদম চলাফেরার আওয়াজ, নখ, দরজার নখ, এসব কিচ্ছু নেই। আর আমি আমার ঘরের দরজা বন্ধ করে শুতাম, আরে ভাই কেউ যদি এসেও যায় না, আমি অ্যাটলিস্ট আমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কেউ আসতে পারবো, এরকম একটা ব্যাপার। আমি যেখানে স্কুলে যেতাম সকাল 8টার সময়, ওই দিন ঘটনাটার পরে আমি 6:30টার সময় স্কুলে গিয়ে বসে আছি, এবং আমার রিপোর্টিং ম্যানেজার বলছে কী হয়েছে, তুমি এত তাড়াতাড়ি স্কুলে কেন এসছো, মানে কী হয়েছে? তা আমি ওনাকে আর কিছু বলি না, বললাম ঠিক আছে একটা প্রবলেম চলছে, পার্সোনাল প্রবলেম চলছে, এরকম ব্যাপার। তো আমি মানে দেখছি পুরো ঘটনা ওনাকে, মানে এবার স্কুলেও কাজের জায়গায় এইসব বলা, লোকে ভাবে আমি সত্যি পাগল হয়ে গেছি হয়তো, এরকম একটা ব্যাপার। এইসব ঘটনাগুলো এবার আমার এক বান্ধবীকে আমি বললাম, সেও আর কি হায়দ্রাবাদে থাকে, আমারই ব্যাচমেট। আমি বললাম ভাই প্রথম রাত হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না, আর এই বাড়ি থেকে আমাকে যে কোনো মুহূর্তে বেরোতে হবে। তো আমি ঘর খোঁজা শুরু করে দিয়েছি তখন ওই জুলাই হবে, আমাকে অগস্টে শিফট করতেই হবে অ্যাট এনি কস্ট। তখন ও আমাকে বলেছে ঠিক আছে। এবার ও আর কত দূর আসবে, ও থাকতো একটা আমি যে জায়গাতে থাকি তার থেকে 8 ঘন্টা দূরে একটা জায়গায় থাকতো, ওর পক্ষেও ডেলি পসিবল হচ্ছে না যে আমার ওখানে আসবে। এরকমও 2-3 দিন এসেছে, কিন্তু তার মধ্যে আরেক দিনের ঘটনা, সেটা হচ্ছে রবিবার। আমার ভীষণ সকালবেলা থেকে শরীর খারাপ, অ্যাসিডিটি হচ্ছে, তো শরীর টরীর খারাপ, বমি টমি করে দুপুরবেলা শুয়ে পড়েছি। এবার ঘুমিয়ে পড়েছি, ঘুমানোর পরে আমার মনে হচ্ছে আমার একটা হঠাৎ করে বিশাল বড় একটা আওয়াজ কিচেন থেকে, ঠিক আছে। এবার কিচেনে কোনো হাওয়া পাস করার জায়গা নেই, কোনো ভারী বাসন পড়লে কেউ যদি ঠেলে ফেলে সেটা একটা বড় কড়াই পড়েছে একটা, ঠিক আছে। এবার যাই হোক, আমি বললাম কী হলো। এবার ঘুম থেকে হঠাৎ করে যদি অত একটা ধাম করে একটা আওয়াজ হয়, তো নর্মালি আমি লিটারালি এরকমভাবে আমি চোখটা খুলেছি, এবং চোখটা খোলার পর তুমি সিরিয়াসলি তুমি বিশ্বাস করতে পারবে না গৌরবদাই, দুপুরবেলার মধ্যে আমি যেহেতু আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো, মাইগ্রেন আছে, আমি সমস্ত পর্দা টেনে দিয়েছিলাম, আমি শুধু একটা অবয়বকে দেখলাম, সেটা হচ্ছে এতটা, এবং সেই মানুষটা ওই পুরুষ এন্টিটিটা দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি আমি দেখতে পাইনি, এবং আমি আধো এরকমভাবে চোখটা খুলেছি, আমি দেখছি এরকম, আমি পুরো ফিল করতে পারছি কি someone was standing in front of me। এবার আমি চাইছিলাম যে আমি ওনাকে বুঝতে দেবো না, আমি নিজেও এটাই চেষ্টা করছিলাম যে আমি ওকে রেকগনাইজ করিনি। তো আমি এরকম দেখলাম, আমি ধীরে ধীরে চোখটা বন্ধ করে আধা ঘন্টা ওখানেই পড়েছিলাম, আমি চোখ খুলিনি। অ্যান্ড ইটস লাইক আমার না ওই খুব ভীষণ ওই হরর স্টোরিগুলো রিমাইন্ড হতো, কি চলতো যে এই চোখটা খুললেই যদি ভূতরা এরকম চলে আসে আমার মুখের সামনে, যদি মুখটা কোনো একটা বিভৎস মুখ আমার সামনে চলে আসে, তখন আমি কি করব। তো তারপরে আমি আধা ঘন্টা বাদে চোখটা খুললাম, দেখলাম কেউ নেই, পুরুষ এন্টিটিটা ওখানে ছিল, আই ক্যান ফিল দ্যাট ওয়ান, একটা এন্টিটির প্রেজেন্স আমি তখন বুঝতে পেরেছি রয়েছে। আমি কিচ্ছু বলি না, তখন আমার ওই যে বান্ধবী আমার ঘরে আসছিল, তাকে বললাম তুই কোথায় আছিস, বললাম আমি বাড়িতে আছি, আমি তোর বাড়িতে আসছি। ঠিক আছে। আর এর মাঝখানে হলো আমার এক বন্ধু মুম্বাই থেকে শ্যুট করতে আসেন, এবং সে বললো যে নর্মালি আমাদেরই ব্যাচমেট, বলে কোথায় আছিস তোরা, ঠিক আছে। তখন আমার ওই বান্ধবী বলছে রূপসা বাড়িতে হন্টেড সব জিনিসপত্র করছে, চল ওর বাড়ি। বলছে হ্যাঁ। এবার এরা বেসিক্যালি, আমি বাঙালি, ওরা সব নর্থ ইন্ডিয়ান, ওরা বেসিক্যালি এইসব ব্যাপারে একদম নাস্তিক, ওরা এসব বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। এবার একজন ছিল দিল্লির, একজন হচ্ছে এমপির, যে আমার বান্ধবী সে হচ্ছে মধ্যপ্রদেশের, একজনের দিল্লির।
তো বললো ঠিক আছে চল রূপসার বাড়ি। তো তারা এসেছে, আসার পরে মানে কি যে কাঁচা কাঁচা খিস্তি দিয়েছে, মানে এত গালিগালাজ করেছে, সেই মানে উদুম হিন্দি ভাষায় যে কাঁচা কাঁচা খিস্তি হয় সেগুলো দিয়েছে। আর চ্যালেঞ্জ করেছে যে যদি থেকে থাকিস ভাই এসে দেখা, তুই এসে দেখা, এই চ্যালেঞ্জটা করেছে। আমি বলছি যে ভাই করিস না, আমার তো ভয় আছে, কারণ ওরা জানে না যে আমার সাথে কি কি ঘটছে এখানে, ঠিক আছে। সেই রাত্রে আমরা তিনজন একসাথেই ছিলাম ওই ঘরে, ঠিক আছে। সেই রাত্রিবেলা কিছু হয়নি। এবার সকালবেলা আমরা তো দুজন, আমি আর আমার যে বান্ধবী, আমরা তো স্কুলে চলে গেছি। ও বেচারা একা ঘরে পড়ে রয়েছে দুপুরবেলা, ও তো স্নান টান করছে, বলছে ভাই আমি স্নান করতে। এবার ওর কাছে আমি ঘটনা শুনছি, ও এইগুলো প্রেজেন্সগুলো ফিল করেছে। এবার আমার যে দিল্লির বন্ধু যে চ্যালেঞ্জ করেছিল মেনলি, ও বলছে যে এবার ওর কাছে আমি ঘটনাগুলো ডেলি বেসিকে শুনছি যে কি কি হচ্ছে। আমরা তো স্কুলে চলে গেছি। দুপুরবেলা হঠাৎ করে আমরা যখন স্কুল থেকে ফিরছি, ও দেখছি বাইরে ওই ঘরে তালা চাবি দিয়ে বাইরে ওই বারান্দায় চলাফেরা করছে। আমি বললাম কি রে, তুই ঘরের ভেতরে না থেকে তুই বাইরে কি করছিস? বলছে আমি স্নান করছিলাম, দরজায় দেখছি কন্টিনিউয়াসলি, আমি যে স্নান করছি বাথরুমের দরজায় নক হচ্ছে ভাই। আমি বলছি যে হ্যাঁ তো হাওয়াতে হতে পারে। বলছে না ওটা হাওয়া হতে পারে না। আমি প্রথমে ভেবেছিলাম ওটা হাওয়া, কিন্তু ওটা হাওয়া হতে পারে না। কি কন্টিনিউয়াসলি 5 বার 6 বার রিদিমে কে নক করবে? আর সেম ওই নকটা, ও বলছে যে একদম এই নকটা হচ্ছে। আমি বললাম ঠিক আছে। এবার রাত্রিবেলার ওই দিনই এইসব ঘটনাগুলো হচ্ছে। আমি বলছি যে ঠিক আছে কোনো, ও বলছে যে না তুই এখানে। এবার বেসিক্যালি ওরা চাইছিল যে আমিও যেহেতু ওখানে একা, এবার শ্যুটফুট করার পরে ওই ছেলেটি শ্যুটফুট হয়ে গেছে সমস্ত কিছু, বলছে না তুই যেহেতু একা তাহলে আমরা তিনজনই একসাথে এখানে মোটামুটি মিলেমিশে থাকি। সেই দিনকারই রাত্রিবেলা ঘটনা, আমি আর আমার বান্ধবী আমরা নিচের ফ্লোরটায় শুতাম, আর ওকে ওই ছেলেটি খাটে শুতো আমার। তো যখন হঠাৎ করে মাঝরাতে আমি দেখছি যে এরকমভাবে উঠে হাঁপাচ্ছে, প্রথম রাত হাঁপাচ্ছে, তখন বলছে যে আমি কী হলো? বলছে যে না একটু জল দে। মানে ওকে বেসিক্যালি আমরা কোনোদিনই এরকমভাবে দেখি না, আর ইজ আ ভেরি স্ট্রং পার্সোনালিটি, মানে ও ভয় পাওয়ার ছেলে নয়। তো তখন আমি ওকে বললাম যে কী হয়েছে? বলছে যে না ভাই আমার মনে হচ্ছে আমার মাথার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আর কন্টিনিউয়াসলি দাঁড়িয়েই রয়েছে, ঠিক আছে। এইটাও ফিল করেছে। সেকেন্ড রাতেও বলছে যে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে তুই চ্যালেঞ্জ করেছিস, তো আমি দেখি এবার তোরা এখান থেকে কি করে বেরোস। এটাও ফিল করেছে। এই স্বপ্নগুলো ওকে দেখাতে শুরু করেছে যে মানে এবার আমার থেকে পুরো ট্রান্সফারটা ওদিকে হয়ে গেছে। এবার আমি আর কিছু বুঝতে পারছি না, এবার যা ফিল করছে ওরা করছে, ঠিক আছে। এবার দেখি তোরা কি করে বেরোস এখান থেকে, এরকম একটা চ্যালেঞ্জ হয়েছে। আর তুমি বিশ্বাস করো না গৌরব দা, ঘর থেকে বেরোতে যে আমাদের কি অসুবিধা হয়েছিল, মানে প্রচুর বাধা হয়েছিল, প্রচুর বাধা। মানে এরকম হয়েছে যে তোমার আমি আরেকটা ঘর খুঁজে পেয়েছি, আমি ডিপোজিট দিয়ে দিয়েছি, পরের দিন শোনা যাচ্ছে ওই ঘরটা সোল্ড আউট হয়ে গেছে। সোল্ড আউট মিনস লাইক আমরা যখন ঘরটা দেখতে গেছি তখন দেখছি যে অলরেডি ব্যানার টাঙানো আছে যে এই ফ্ল্যাটটা সেল হবে, ঠিক আছে। এবার যারা পুরনো টেনেন্ট থাকতো তারা বলতো যে না এটা 1 বছর ধরে হয়ে গেছে, ওরকম দাম পাচ্ছে না, সেল হবে না এটা, ঠিক আছে। এবার আমি পুরো অ্যাডভান্স দিয়ে দিয়েছি, বলছে যে হবে না, এবং মালিকের সাথেও কথা বললাম, বলছে যে না আমি এরকম দাম পাচ্ছি না, আমার মনে হয় না হবে বলে। এবং আমি দিয়ে দিলাম। পরের দিন সম্ভব হয় মালিক ফোন করে বলছে তুমি অ্যাডভান্সটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, সেল হয়ে গেছে ঘর, ঠিক আছে। এবার সেকেন্ড রাতেও ওরকম বলছে যে আমি এরকম আমাকে এরকম চ্যালেঞ্জ দিচ্ছে যে তুই বেরিয়ে দেখা তুই এখান থেকে। স্বভাবতই আমার মধ্যে একটা টেনশন হচ্ছে যে ভাই অন্যের বাড়ির ছেলে আজকে যদি কিছু একটা হয়ে যায় আমি তার মা বাবাকে কি জবাবদিহি করবো, এটা একটা থাকে মানুষের মধ্যে। এবার আমি মাঝখানে এবার শুনছি যে আমি যখন স্কুল চলে যাচ্ছি এবং ও দেখেছে আমি যখন এরকম দুপুরবেলাতেও দেখা দিত, দুপুরবেলাতে যখন ওই ছেলেটি বলছে যে আমি যখন ঘরেরই এন্টিটি, হ্যাঁ ঘরেরই বলছে, দুপুরবেলাতে যখন বলছে যে আমি এখান থেকে কিচেনে গেছি, দেখছি এই ঘর থেকে ওই ঘরে 2 বাচ্চা দৌড়ে চলে গেল। বলছে এখান থেকে 2 বাচ্চা দৌড়ে চলে গেল, লিটারালি খেলতে খেলতে এরকম দৌড়ে চলে গেল। এবার এই বাচ্চার এন্টিটিটা আমি ফিল করিনি, আমি পুরুষের এন্টিটিটা ফিল করেছিলাম, কিন্তু ও পুরো যে ফ্যামিলির এন্টিটিটা ওই ছেলেটি ফিল করেছিল, যে ওখানে পুরো একটা পুরো পরিবার থাকতো। এবার আমি আর চান্সেস নিইনি। তারপর আমি বললাম যে এক কাজ করতে হবে, আমরা যাব মসজিদে যাব। আমরা মসজিদে গেলাম, খুব ভালো মৌলবি শুনলো সমস্ত কিছু। ওরা না কিসব গুনিন পড়ে না, গোনে টোনে ওরা। তো তখন গুনে টোনা বললো ওখানে টোটাল 4টে এন্টিটি রয়েছে ওই ঘরটার মধ্যে। হ্যাঁ, এবং ওটা পুরো ফ্যামিলি। তার মানে ফ্যামিলিটা ওই ঘরটার মধ্যে কখনো মরে গেছিল? হ্যাঁ,
ওকে, তাদের মেরে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল। একটা পলিটিক্যাল ইস্যু ছিল, এবং যখনও মানে আজ থেকে হায়দ্রাবাদ 15 বছর আগে মানে ধরো শ্মশান ছিল সেই জায়গাগুলো। তো চান্দানাগার তো ভীষণই একটা মানে একদম কিছু ছিল না বললেই চলে। ওরা কোনো পলিটিক্যাল ইস্যু বা কোনো একটা কারণ ছিল, যার কারণটা বশত ওখানে ওদেরকে মেরে দেওয়া হয়েছিল, মেরে ওখানেই পুঁতে দেওয়া হয়েছিল। ওকে, হ্যাঁ, এবং তারপরে এই আমাদের যে ওনার সেখানে বাড়ি তৈরি করে এবং পুজো টুজো করেও তৈরি করে, তারপরেও সেরকম কিছু ফল হয়নি। এবং আমরা যেটা মৌলবীর কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের একটা জল পোড়া তেল পোড়া সমস্ত কিছু ছিল, আর বললো জলটা না বাড়ির চারপাশে গিয়ে ছিটিয়ে দেবে, কিছু করতে পারবে না, আর কিছু করেও নি। সত্যি কথা বলছে, কোনো হার্ম করেনি। ওনাদের কথা, মৌলবীর কথা অনুযায়ী যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা রেকগনাইজ করে ফেলেছিলাম যে ওখানে ওরা আছে, এবং বাকি যারা এই ঘরে যারা থাকতে এসেছিল তারা রেকগনাইজ তো করেছে, কিন্তু তারা অতটা ভাও দেয়নি বা তারা ওটাকে প্রায়োরিটি লিস্টের মধ্যেই রাখেনি। তুমি একটা কথা বলছিলে না যে যে জিনিসটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে ফেলবো, বা যেটা আমরা মানে হয় না যে ভয়কে যদি আমরা বেশি প্রশ্রয় দিই সেটা আরো জাঁকিয়ে বসে আমাদের মধ্যে। ভয় মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকে। হ্যাঁ, তো আমরা পুরো ব্যাপারটাকে আমরা ওদেরকে রেকগনাইজ করে ফেলেছিলাম, এবং ওরাও চাইছিল যে এরা যখন রেকগনাইজ করেই ফেলেছে তাহলে আমাদের একটা যেন মুক্তি দিয়ে দেয়, অ্যাটলিস্ট মুক্তিটা দেয়। তো সেটার জন্য ওরা চেষ্টা করছিল সব রকমভাবে হিন্টস দেওয়ার, ঠিক আছে। আর ওইটা তো চ্যালেঞ্জ ছিলই যে বেরিয়ে যাবে। এবং যেদিন আমি ওই বাড়ি থেকে বেরোচ্ছি প্রচুর বৃষ্টি, মানে আমি জিনিসপত্র, মানে যতক্ষণ আমি ওখানে বাড়িতে ছিলাম জিনিসপত্র বের করছি, পুরো ঠাটানে পোটার রোদ্দুর, আমি যখন পোটার ডাকলাম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। আমার দুটো বন্ধু বললো আজকে বেরোতেই হবে ভাই, আজকে যে করেই হোক বেরোতেই হবে এই বাড়ি থেকে। আমি বললো তো জিনিসপত্র ভিজে যাক, কিছু হোক, কিচ্ছু জানার দরকার নেই, আজকে বেরোতেই হবে এই বাড়ি থেকে। আমরা বেরিয়েছি, এবং মৌলবী বললো যে আমাদের ধূপকাঠি ফুপকাঠি অনেক কিছু দিয়েছিল, এবং ঘরের চারপাশে আমরা মেনলি আমার যে ঘরের মধ্যে জিনিসপত্রগুলো হচ্ছিলো, এবং ওখানেই মেন সেন্টারটা ছিল ওই পুঁতে দেওয়ার যে জায়গাটা, ওই জায়গাটাতেই, ওই ডাইরেকশনটাতেই হয়েছিল। তখন বললো যে মানে হার্ম করতে পারবে না। আর দুটো না মাদুলি দিয়েছিল, এটা কিছু একটা লিখলেন উনি মাদুলিটার মধ্যে, তারপরে আমাদের গলায়, আর আমাদের বলেছিল ক্যারি করতে ওই মাদুলিটা ব্যাগে। করেছিলে? হ্যাঁ, আমি এখনো পর্যন্ত করি সেটা, এবং ওই বাড়ি পর্যন্ত গিয়েও, আমি নতুন বাড়িতে গিয়েও আমি সেটা করেছি, এবং নতুন বাড়িতে গিয়ে আর কিচ্ছু মনে হয়নি আমার। এরকম যারা ভাইব্রেশনকে বুঝতে পারে, not everyone can feel that vibration. Some people can feel the vibration, the aura of a particular place বা কোনো পার্টিকুলার মানুষের। তো যারা এটা ফিল করতে পারে তাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়। এক, সে কাউকে বলবে কিভাবে, দুই, যাকে বলছে সে বিশ্বাস করবে কি করবে না, এবং 3 নম্বর ব্যাপার হচ্ছে ভাইব্রেশন যদি নিজের ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ না খায় তখন সেখানে তুমি থাকতেই পারবে না। মানে সেটা মানুষ হোক, সেটা জায়গা হোক, সেটা হর্ডের এলিমেন্ট হোক, যাই হোক না কেন, বন্ধু হোক, যাই হোক না কেন। আরেকটা জিনিস যেটা ভীষণ নোটিসেবল করার ব্যাপার, যে আমি যেটা হচ্ছে যে কোনো ঘরে যদি কোনো এন্টিটি থেকে থাকে, আমার সকালবেলার খাবার আমার দুপুরে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, খাবার নষ্ট হবে, ভীষণ গন্ধ একটা মানে বেরোচ্ছিল, নাকে বাজে গন্ধ আসবে, একদম নাকে বাজে গন্ধ আসছিল, এবং কাজ আটকে যায়। হ্যাঁ, তারপরে জিনিসটা হচ্ছে যে যেটা হচ্ছে যে আমি স্কুলের এত কাছে চলে এলাম, সেখানে আমার 2 মিনিট লাগতো, লেট হতো। আমি কি জানি, আমি 5:30, আমি ভীষণ ডিসিপ্লিন মানুষ একজন, আমি 5টায় উঠতাম, আমার নিজের মানে ইয়োগা বাগেরা সমস্ত কিছু করে আমি ব্রেকফাস্ট করে, আমি যেখানে আগে থাকতাম সেখান থেকে আমার অফিস ছিল 45 মিনিট দূরে, আমি 7:40 ইজিলি আমি 6:30 উঠে 7:40 বেরিয়ে যেতে পারতাম। এখানে আমি 5:30টায় উঠে টাইম ম্যানেজ করতে পারছিলাম না, মানে আমার না কিছুতেই 8টা বেজে যেত, আমার ঘর থেকে বেরোতেই আমার 8টা বেজে যেত। বাড়ির আমার খুব সুন্দর গার্ডেন ছিল, আমি নিজের হাতে সমস্ত কিছু বানিয়েছিলাম, টমেটো গাছ, এইগুলো দেখছি আস্তে আস্তে মরে যাচ্ছে। আমি কত জল দিতাম, কত কেয়ার করতাম, কিচ্ছুতে থাকতো না। আর ওই ছেলেটি যে সমস্ত বাড়িতে এইসব আছে না, ওখানে গাছ টাছ হয় না, না হতোই না, কি জানি আমার একদম ভালো লাগতো না, ভাইবটাই মজা একদম। গাছ তো বেসিক্যালি মানে সৃষ্টির প্রতীক, তো সৃষ্টি, তো গাছ তো লাইফও আছে, গাছ হ্যাঁ হয় না। আর আমার বন্ধু ওই আরেকদিন ওই যে ছেলেটির কথায় লাস্ট দিন বললো যে ওটা তো একদম শেষ, একদম এক্সট্রিম, যখন আমার বেরিয়ে গেলাম তখনও বললো যে এই ঘটনাটা আমার সাথে ঘটে, যখন বারান্দায় পায়চারি করতো। বলে একদিন সন্ধ্যেবেলা আমি হয়তো কিচেনে রান্নাবান্না করছিলাম, আর ও এরকম বাইরে আর কি পায়চারি করছে, বন্ধুদের সাথে কথা বলছে এরকম ফোনে। তো লিটারালি হয় না, তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ মাঝখানে দাঁড়ায় তাকে সরিয়ে তুমি যাবে, বা তুমি বলবে কি একটু সাইড দিয়ে দিন, ও বলছে আমি এরকম ঘোরাফেরা করছি,
আমার বেসিক্যালি মনে হলো একটা জায়গায় কেউ আমাকে এরকম ঘাটটা ধরলো, কাঁধটা ধরে সাইড করলো, তারপরে সে চলে গেল। তো এই ঘটনাগুলো ঘটেছে। তারপরে আমি যখন তখন আমার পিএইচডির ইন্টারভিউ, আমার এন্ট্রান্স চলছে, আমার একটা ভীষণ মেন্টাল প্রেশার ছিল যে আমি পড়াশুনো করতে পারছি না, আমার পুরো ফোকাসটা এদিকে হয়ে গিয়েছিল, আমি কিচ্ছু করতে পারছি না। তো আমি তখন বললাম ঠিক আছে, আমি বাড়িতে এসে যেটুকু পড়ে টোরে আমি এন্ট্রান্স দেবো। আর আমার এন্ট্রান্স ক্র্যাক হলো, ওই বাড়িতে থেকে আমার এন্ট্রান্স ক্র্যাক হলো। ফার্স্ট এন্ট্রান্স টোটাল 3টে রাউন্ড হয়, একটা এন্ট্রান্স, সেকেন্ড এন্ট্রান্স, দেন পার্সোনাল ইন্টারভিউ। আমার ফার্স্ট এন্ট্রান্স, হ্যাঁ বাই দ্য ওয়ে 2টো এন্ট্রান্স আমার ওই বাড়িতে থেকে ক্র্যাক হলো। ফাইনাল ইন্টারভিউ আমার নতুন বাড়িতে গিয়ে ক্র্যাক হয়েছে। তো মানে তাহলে ভূত সবকিছু খারাপ করে না, কিছু ভালোও করেছে। আমি বলি না, ভূতেদেরও একটা আশীর্বাদ থাকে। হ্যাঁ বেসিক্যালি ওটার পর থেকে আমার লাইফে অনেক কিছু ভীষণ স্মুথ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কোনো জায়গায় কোনো খারাপ এন্টিটি থাকলে না শরীরের উপর এফেক্ট করে দেয় প্রচন্ড। যেটাই ঠিক আছে সেটা ভুল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ একটা গন্ডগোল। হ্যাঁ কিন্তু মানে করতে আমার চাও এরকম এক্সপেরিয়েন্স? কি, হ্যাঁ এখনো কেন? মানে ওটা একটা জার্নি ছিল, আমি জানি আমার হয় না সাপে বর ফলে না কি একটা প্রবাদ বাক্য আছে, জানি না আমি ওরকম। তো আমার যেটা হচ্ছে যে আমি যদি মানে ওই জিনিসটাকে যেটা আমি ফিল করেছিলাম, এবার আমার না এখনো পর্যন্ত মনে হয় স্বপ্ন দেখি না কি হয়েছিল, ঠিক আছে এই জিনিসটা। কিন্তু হ্যাঁ আমি এটা একদম সিরিয়াসলি বলবো যে আমার শরীরের উপর এসো না বাবা, দূরেই থাকো, দূরেই থাকো। হ্যাঁ কেন বলো তো, এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে আবার এসে আবার ঘটনা বলতে পারবো তো। দারুণ দারুণ ঘটনা। মানে এই ধরনের ঘটনাগুলো অ্যাকচুয়ালি হয়, কারণ এই ধরনের ঘটনাগুলো আমরা প্রচুর জায়গাতেও শুনি যে কোনো একটা বাড়িকে নিয়ে পার্টিকুলার প্রবলেম, আমাদের প্রেত কথাতেই প্রচুর রয়েছে যে বাড়ির মধ্যেই একটা প্রবলেম হচ্ছে, পার্টিকুলার প্রবলেম হচ্ছে। আমার পিসির এক বাড়ি আছে, ঠিক আছে, কলকাতাতে। মানে ওই বাড়িতে একটা সময় এরকম প্রচুর গন্ডগোল হয়েছিল। আমার মা রাত্রিবেলা আমার মা সকালবেলাতে একদম দিনের বেলায় পরপর অনেক খারাপ জিনিস ঘটেওছে ওই বাড়িটায় তখন। আচ্ছা। একজন আমার পিসে মশাই, উনি গঙ্গায় তলিয়ে গেছেন, ও বাবা, ঠিক আছে, উনি হারিয়ে গেছেন হঠাৎ করে। তার আগে উনি ভয় ভয় পেতেন। ওই বাড়িতেই পিসি থাকেন, এবং ওখানে আমার মা দিনের বেলাতেই যখন রান্নাঘরে গেছে, পুরনো বাড়ি ওদের, একতলার রান্নাঘরে যখন ঢুকেছে, আমার মা বলছে যে আমার মনে হচ্ছে আমার পাশে অনেক লম্বা কেউ একজন আমার পাশে দাঁড়িয়ে আছে, এবং সে পুরো একটা অবয়ব, ঠিক আছে। এবং তুমি মানে তুমি হয়তো তার হয়তো ম্যাক্স হয়তো বুক পর্যন্তই দেখতে পাবে, যেটা তুমি বলছিলে, অনেক লম্বা কেউ একজন। তো এটা সত্যি ভয়ের। এবং থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস স্টোরি। এত সুন্দর একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ রূপসাকে। এবং আপনারাও আমাদের এখানে আসুন এবং এসে আমাদেরকে ঘটনা বলুন। আজকের ঘটনা কেমন লাগলো, আজকের এপিসোড কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আমার গেস্ট রূপসা এবং ক্যামেরার উল্টো দিকে তন্ময়। আপনারা আরও ঘটনা শুনতে চাইলে ডেফিনেটলি কমেন্ট করে জানান কেমন ঘটনা শুনতে চান, এবং নিজের কাছে ঘটনা থাকলেও সেই ঘটনা নিয়ে চলে আসুন আমাদের স্টুডিওতে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।